নমস্কার, লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোস্টাল ইরোশন বা উপকূলীয় ক্ষয়। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে উপকূলে ক্ষয় সাধন হয়, এই ক্ষয়ের কীরূপ প্রভাব পড়ে এবং এখানকার ক্ষয়ের যে ল্যান্ডফর্মগুলো রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন শুরু করা যাক এই কোস্টাল ইরোশন কাকে বলে, কি ব্যাপার, টোটাল আলোচনাটা আমরা শুরু করি। এখানে বলছি কোস্টাল ইরোশন ইজ অফেন ডিফাইন্ড অ্যাজ দ্য লস অর ডিসপ্লেসমেন্ট অফ ল্যান্ড অ্যালং দ্য কোস্টলাইন ডিউ টু দ্য অ্যাকশন অফ ওয়েভস কারেন্ট টাইডস। অর্থাৎ উপকূলকে যে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে আমরা দেখবো যে যেখানে জল এবং স্থলের মিলন ঘটে মোটামুটি এবং বায়ুর মিলন ঘটে, সেই সব ট্রানজিশনাল জোনটাকে আমরা কোস্টাল এরিয়া বলে থাকি। এবং এই কোস্টাল এরিয়াতে আমরা দেখছি যে ওয়েভস, কারেন্টস অ্যান্ড টাইডস, ওয়েভস অ্যান্ড কারেন্টস, ওয়েভ কারেন্টস অ্যান্ড টাইডস এইগুলো কিন্তু আমাদের কি করছে না, এই যে কোস্টাল ইরোশনগুলোকে আমাদের বাড়িয়ে তুলছে। তারপরে বলছে যে এটি একটি প্রসেস লং টার্ম রিমুভাল সেডিমেন্ট, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু কি হচ্ছে না, রক্স এবং সেডিমেন্টসগুলো কি চলে যাচ্ছে, লস অফ ল্যান্ড অ্যান্ড রিট্রিট দ্য কোস্টলাইন হাইওয়ে। এই জন্য এই জিনিসটা কে আমরা মোটামুটি বলছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া কিন্তু ক্ষয় বলছি। এটা দু প্রকারের হতে পারে, একটা ন্যাচারাল হতে পারে, একটা আনন্যাচারাল হতে পারে। এখানে একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা হয়েছে, অর্থাৎ উপকূলের যদি দেখা গেল কোনো একটা উপকূল এরকম রয়েছে, এখন এইখানে এসে ঢেউ আমাদের আঘাত করছে। এইখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হাই টাইড লেভেল, একটা লো টাইড লেভেল। এই জায়গাটায় যদি দেখি যে এই যে নচ এলাকা রয়েছে, অর্থাৎ ভ্রিগুর যে নিচের অংশটা, আমরা জিওগ্রাফিতে ভ্রিগু এবং নচ কি জানি, তো এইখানে যখন আমাদের ঢেউগুলো আঘাত করছে তো সেই জায়গায় ল্যান্ড যে রিমুভ হয়ে যাচ্ছে এবং তার একটা এরোডেড ভলিউম রয়েছে, এই এরোডেড ভলিউমগুলো এখানে এসে জমা হচ্ছে। অর্থাৎ এরোডেড ভলিউমকে যদি আমরা জেড দেখি এবং ডিপোজিটকে যদি এক্স দেখি তাহলে আরোহণ অবরোহণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং একটা জায়গার কোস্টাল মেজারমেন্ট করা হয় একটা ইকুয়েশনের দ্বারা, অর্থাৎ প্রোফাইল উইথ ইনটু সি লেভেল রাইজ ডিভাইড বাই প্রোফাইল ডেপথ। এখন একটু জানার চেষ্টা করব যে এই ইরোশন কিভাবে ঘটে এবং এর কারণগুলো কি কি। বলছে কোস্টাল এরিয়াস আর এরোডেড ডিউ টু দ্য কম্বিনেশন অফ নেচারস পোয়েমস অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটি। অর্থাৎ এই যে ইরোশন এটা কিন্তু সম্পূর্ণ যে প্রকৃতি করছে তা নয়, এখানে কিন্তু কিছুটা হলেও কোয়াসি একটা প্রভাব রয়েছে মানুষের অ্যাক্টিভিটির জন্য, অর্থাৎ মানুষের কার্যাবলীর জন্য। এখানে যদি দেখি যে সি লেভেল রাইজ, অর্থাৎ সমুদ্র যখন উত্থান ঘটছে তখন কিন্তু হাইল্যান্ডস আর স্যান্ড ডিউনস অ্যাক্রস দ্য কোস্টলাইন রিজেন্টেল দ্য কোস্টাল ইরোশন, অর্থাৎ উপকূলের যে ক্ষয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলছে ডিউরিং যে সুনামি, অর্থাৎ যখন সুনামি ঘটে, অর্থাৎ সেই সুনামির সময় হাই টাইডস অর্থাৎ উচ্চ জোয়ারের জলগুলো কিন্তু এখানে উপকূলের উঁচু জায়গাতে আঘাত করে। অর্থাৎ বেস লেভেল অফ ইরোশন যদি আমরা দেখি তাহলে সমুদ্র সমতলের যে উচ্চতা রয়েছে তাকে আমরা যদি জিরো ধরি, কিন্তু যখন সুনামি ঘটে তখন হাই টাইডসে সেই লেভেলটাকে কিন্তু একটু অনেকটা বাড়িয়ে তোলে এবং সেই লেভেলটা বাড়ানোর ফলে ইরোশনটা কিন্তু অলরেডি বেড়ে যায়। এবং যখন স্টর্ম আসে, স্টর্ম সার্জ হয়, অর্থাৎ স্টর্ম সার্জ মানে আমরা জানি তিনটা জিনিসকে বোঝায়, অর্থাৎ একটা হচ্ছে হাই টাইড, একটা হচ্ছে হাই ওয়েভ অ্যান্ড স্ট্রং উইন্ড, এই তিনটাকে স্টর্ম সার্জ বলে। আবারও বলছি যে আমরা যখন উপকূলে বিভিন্ন সৌন্দর্যায়নের উদ্দেশ্যে সরকারের তরফ থেকে অথবা কোনো গ্রামাঞ্চল মানে যারা উপকূলের পাশে বসতি স্থাপন করে তারা কি করছে, এটা ডিফরেস্টেশন করছে, অর্থাৎ গাছপালা কেটে দিচ্ছে, তার ফলে কিন্তু কোস্টাল ইরোশন হচ্ছে। আবার আমরা দেখছি যে বর্তমান দিনে এই যে স্যান্ড মাইনিং, প্লেসার মাইনিং, শিপস, ট্রলার, বিভিন্ন বোট যাচ্ছে, ট্রলার যাচ্ছে, এইগুলো কন্টিনিউয়াসলি একটা হিউম্যান অ্যাক্টিভিটিজের জন্য কিন্তু মানুষের কার্যাবলী ঘটে থাকে। এখন এখানে আলোচনা করবো যে প্রসেস অফ ইরোশন, অর্থাৎ কীভাবে
পদ্ধতিগুলো রয়েছে। আমরা যদি প্রথমে দেখি এটাকে বলছি আমরা হাইড্রোলিক অ্যাকশন, অর্থাৎ জল যখন একদম আছড়ে পড়ে তখন কিন্তু এইখানে বিশাল একটা হাতুড়ির মতন আঘাত করে, তখন কি হয় না, উপকূলের পাড়ে যে ভৃগুতে যে সমস্ত শিলাগুলো থাকে সেগুলো ফেটে যায়। এরপরে একটা আছে অ্যাট্রিশন, অর্থাৎ বলছে যে যখন একটা কণার সাথে আর একটা কণা ধাক্কা লাগছে তখন এই প্রকার অবঘর্ষ প্রক্রিয়া চলছে। আর একটা হচ্ছে সলিউশন অর্থাৎ বিক্রিয়া, অর্থাৎ জলের সাথে এই পাশের যে শিলাগুলো রয়েছে এইগুলো সলিউশন ঘটে ইরোশন প্রসেসটা ঘটছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে ইরোশন ঘটছে, এই ইরোশনকে কারা বাড়িয়ে তুলছে এবং ইরোশনের জন্য কি কি ফ্যাক্টর রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এই ফ্যাক্টরগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। বলছে দ্য অ্যাবিলিটি অফ ওয়েভস টু কজ ইরোশন অফ দ্য ক্লিফ ফেস, অর্থাৎ যত এই যে ভৃগুর সামনের অংশটাতে, অর্থাৎ যদি এইখানে একটা ভৃগু থাকে, এইখানে যদি সমুদ্র আসে, এই যে পাড়টা, এই পাড়ে যত বেশি পরিমাণে যত স্ট্রং ওয়েভস আসবে তত বেশি পরিমাণে। তারপরে বলছে দ্য হার্ডনেস হচ্ছে সি ফেসিং রক, এই যে রক্সটা রয়েছে এই রক্সটা দেখা গেল আমাদের শক্ত শিলা দ্বারা তাহলে কম ক্ষয় হবে, যদি নরম শিলা হয় বেশি ক্ষয় হবে। তারপরে বলছে দ্য রেট অফ হুইচ ক্লিপ ফল ডেব্রিস, অর্থাৎ এই জায়গায় যদি ধস নামে তাহলে ক্ষয় বেশি হবে। এইরকম জিনিসগুলো রয়েছে দ্য স্টেবিলিটি অফ ফোর্স। এখন আরও বেশ কিছু কিন্তু সেকেন্ডারি ফ্যাক্টর রয়েছে। প্রাইমারি ফ্যাক্টর যেরকম দেখলাম যে ক্লিপের তার ধসের প্রক্রিয়া বা হার্ডনেস অফ রক এগুলো রয়েছে। সেকেন্ডারি ফ্যাক্টরগুলো রয়েছে ওয়েদারিং বা ট্রান্সপোর্ট স্লোপ প্রসেসেস, অর্থাৎ ওয়েদারিংয়ের প্রসেস রয়েছে, একটা স্লোপের ব্যাপার রয়েছে, সেখানে কত পরিমাণ গাছপালা রয়েছে, ভেজিটেশন রয়েছে, ক্লিপ ফুট ইরোশন, অর্থাৎ যে ভৃগু রয়েছে তার নিচেরটা কত পরিমাণে ক্ষয় হচ্ছে, হিউম্যান অ্যাক্টিভিটি কেমন আছে, এগুলো কিন্তু সবই একটা উপকূলের ক্ষয়কে কিন্তু মানে বাড়িয়ে তোলে, একটা প্রভাবিত করতে। এখন এই যে উপকূলের ক্ষয় হচ্ছে এর কি কি ইম্প্যাক্টস রয়েছে, ডাইরেক্ট ইম্প্যাক্ট কিছু রয়েছে, ইনডাইরেক্ট ইম্প্যাক্ট কিছু রয়েছে। আমরা আলোচনা যদি করি তাহলে দেখবো যে কোস্টাল ইরোশন ডেস্ট্রয়েড হাউস ইন কোস্টাল এরিয়াস, অর্থাৎ আমরা ছবি দেখানোর চেষ্টা করবো এরপরে যে কিভাবে সমুদ্রের পাড়ে যারা যে সমস্ত মানুষজন থাকে সেখানে কিন্তু বিভিন্ন ক্ষয়ের ফলে কিন্তু তাদের বাড়িঘর কিন্তু ধ্বংস হচ্ছে। তারপরে বলছে যে যখন কোস্টাল এরিয়াতে ক্ষয় হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে স্টর্ম সার্জের প্রভাব যদি প্রত্যেক বছর দেখা তাহলে সেখানে যে সমস্ত প্ল্যান্টসগুলো রয়েছে সেগুলো ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরে বলছে সি ওয়াটার, দিস ইরোশন অ্যালাউ সি ওয়াটার টু ফ্লাড দ্য হিন্টারল্যান্ড ইজিলি, অর্থাৎ যখন আমার এই উঁচু স্থানটা, এইখানে ধরো সাপোজ সমুদ্র রয়েছে, এই জায়গাটা আমার ল্যান্ড রয়েছে, বালিয়াড়ি রয়েছে, এই বালিয়াড়িগুলো দেখা গেল ক্ষয়ে গেল, তাহলে ক্ষয়ে গেলে কি হবে, ইজিলি যখন স্ট্রং সার্জ আসবে তখন হচ্ছে এই নোনা জলগুলো হিন্টারল্যান্ড অর্থাৎ সমুদ্রের ভিতর দিকে ল্যান্ডের দিকে ঢুকে যাবে। তারপরে বলছে যে যখন ক্ষয় হচ্ছে সেই ক্ষয়ীভূত এলাকার উপর দেখা গেল রোড, লাইট হাউস, ওয়াচ টাওয়ার, যেটি রয়েছে এগুলো সবই ক্ষয়ক্ষতি হতে পারে, কোস্টাল স্যান্ডবার ক্ষতি হতে পারে। তারপরে যখন ন্যাচারাল ডিজাস্টার ঘটে তখন কিন্তু আমাদের মানুষের উপর কিন্তু প্রভাব বিস্তার করে, যেগুলো খুবই কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় বসবাস করে। এর আগেরটা গেল ডাইরেক্ট ইম্প্যাক্টস। এখন আমরা যদি আলোচনা করি এই কোস্টাল ইরোশন বা উপকূলীয় ক্ষয়ের কি কি লং টার্ম ইম্প্যাক্টস রয়েছে। কোস্টাল ইরোশন causes sea salt water to enter inland and increase the alkalinity of agriculture. এটা একটা কিন্তু বৃহত্তম মারাত্মক জিনিস যে যখন আমার এই যে উপকূলটা এখানে ক্ষয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, এই জলগুলো ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে না এগ্রিকালচার ল্যান্ডগুলো সল্ট ওয়াটার হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ চাষবাস করতে পারে না। এটা কিন্তু একটা লং টার্ম ইফেক্টসের মধ্যে পড়ে। তারপরে বলছে উইথ ইনিশিয়াল ইরোশন ইন সার্টেন এরিয়াস অফ দ্য কোস্ট দ্য রেট অফ ইরোশন কন্টিনিউয়াস টু ইনক্রিজ, অর্থাৎ এই জিনিসটা কিন্তু পরপর মাত্রাতিরিক্ত বাড়ছে, ভেজিটেশন লস হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। তারপরে যারা যে সমস্ত ট্রাইব কমিউনিটিসরা
উপকূলের যে পাড়ের যে বনভূমিগুলো রয়েছে মূলত আমরা যদি দেখি যে ক্যাসিলিনা টাইপের বা কিছু কেয়া জাতীয় বা অন্যান্য যে সমস্ত সামুদ্রিক কোস্টাল যে উপকূলীয় ভেজিটেশন রয়েছে তাদের উপর যদি ডিপেন্ড করে থাকে তারা কিন্তু সার্ভাইভাল করছে, অর্থাৎ ক্ষয় হয়ে গেলে সেই সমস্ত ভেজিটেশনগুলো নষ্ট হচ্ছে, ফরেস্ট নষ্ট হচ্ছে। আমরা যদি সুন্দরবনের কথাই ধরি, তারপরে বলছে এগুলোকে এই যে কোস্টাল রিলেশনকে একটা রাস্তাঘাট ধরো ক্ষয় হয়ে গেলো, বা আমরা যদি দীঘার কথা দেখি তাহলে দেখবো সেখানে কোস্টাল রিলেশনটাকে রক্ষা করার জন্য কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘাতে কিন্তু পুরোটাই কংক্রিটে ঢালাই করা হয়েছে, অর্থাৎ সেখানে বিভিন্ন রকম মেথড ইউজ করা হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে টাকা কিন্তু নষ্ট হয়েছে। এবং আস্তে আস্তে যখন ক্ষয় হচ্ছে তখন কিন্তু এই কোস্টাল ট্যুরিস্ট সেন্টারের যে আকৃষ্টকরণ এটা কিন্তু নষ্ট হয়েছে। আমরা যদি এই লোকালি দেখি তাহলে তাজপুর অনেকটা এগিয়ে ছিল, এখন অনেকটা পিছিয়ে এসছে, মানে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা যদি দেখি যে মন্দারমণি, সেখানে কিন্তু তেমনভাবে কোনো সৈকত ভূমি নেই, সেখানে টোটালটাই কংক্রিটের পাশে, অত সেই জন্য বেশি টুরিস্ট যায় না স্নান করতে। এরপর আরও রয়েছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস কী রয়েছে, কিছু প্রাণী মারা যাচ্ছে, কিছু উদ্ভিদ মারা যাচ্ছে, ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, সয়েল কোয়ালিটি চেঞ্জ হচ্ছে। সোশ্যাল ইম্প্যাক্টসের মধ্যে যদি পড়ি তাহলে দেখবো যে সোশ্যাল কমিউনিকেশন সিস্টেম ডিসরাপ্টেড, অর্থাৎ যে সামাজিক যে একটা যোগাযোগ স্থাপন সেগুলো কিন্তু অনেক সময় কোস্টাল রিলেশন দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্মানেন্ট বা টেম্পোরারি সেটেলমেন্ট যেগুলো রয়েছে, বসতিগুলো, সেগুলো নষ্ট হতে পারে। নর্মাল লাইফ যেটা চলতো সেটা দেখা গেলো একজন মানুষের বাড়িটা হঠাৎ করে ক্ষয়ের ফলে ধসে পড়লো, তাহলে তার যে নর্মাল লাইফটা সেটা কিন্তু নষ্ট হতে পারে, তার ইকোনমিক কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, সে ভাঙার একটা রিস্কের মধ্যে পড়তে পারে। তো এইগুলো গেল সোশ্যাল ইম্প্যাক্ট। এরপরে যদি আমরা দেখি যে কোস্টাল রিলেশন ড্যামেজ রোডস অ্যান্ড হাউসেস অ্যান্ড কস্ট মানি টু রিপেয়ার। এখনই আলোচনা করছিলাম আগের স্লাইডে যে একটা রাস্তাঘাট বা বাড়িঘর যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কিন্তু একটা ইকোনমিক ইম্প্যাক্ট পড়ছে, সেখানে প্রচুর টাকা যাচ্ছে ওইগুলোকে রিপেয়ার করতে। তারপরে বলছে যে কোস্টাল রিলেশন লিডস টু দ্য ডিস্ট্রাকশন অফ স্যান্ড বা সি ডাইকস হুইচ কস্ট এ লট অফ মানি ফ্রম দ্য পাবলিক প্রজেক্ট টু রিপেয়ার। মানুষের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে এগুলোকে রিপেয়ার সরকার করছে, এটা কিন্তু একটা ইকোনমিক ফ্যাক্টর। আরও যদি দেখছি যে স্যালাইন ওয়াটার আমাদের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তার ফলে এগ্রিকালচার ল্যান্ড কিন্তু নষ্ট হচ্ছে, এবং ফিনান্সিয়াল যে ইরিগেশন অর্থাৎ চাষবাস কিন্তু ব্যাহত হচ্ছে, তার ফলে মানুষের কৃষকদের আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর যদি পলিটিক্যাল ইম্প্যাক্ট, এ লট অফ মানি হ্যাজ টু বি অ্যাপ্রুভড ফর গ্র্যান্টস ফর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ডিএসডিএ যদি আমরা দেখি, দীঘা সম্পর্ক ডেভেলপমেন্ট অথরিটি, এখানে প্রচুর টাকা পায় সরকারের কাছ থেকে যে বিভিন্ন রকম কাজগুলো করার জন্য। তারপরে হচ্ছে লোকাল পলিটিক্যাল পার্সন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ রিলিফ অর গ্র্যান্ট ক্যান বি স্পেশালি নোটিসড। এটা তো বুঝতেই পারছো যে বর্তমান দিনে যেটা হচ্ছে যে যখন প্রচুর পরিমাণে ইরোশনের ফলে মানুষের ঘর বাড়ি বা রাস্তাঘাট সেটা নষ্ট হচ্ছে, তখন প্রচুর পরিমাণে গ্র্যান্টস আছে, এবং সেগুলোকে কন্ট্রোল করে কিন্তু অনেকটা লোকাল পলিটিক্যাল পার্সন। এবং যখন রাইটস অকার ডিউ টু ল্যাক অফ ডিস্ট্রিবিউশন অফ রিলিফ or grants, যাই হোক, এখন এই জিনিসটার সাথে সবাই তো এখন মানে জেনেই গেছি যে তার নিজের যে ফেভারিট পার্সন তাকে কিন্তু পাইয়ে দেওয়ার জন্য আমাদের অনেকটাই এগিয়ে থাকে, যে কোনো একটা দেখা গেলো গ্র্যান্ড এলো, কোনো একটা ঘরের টাকা এলো, কোনো এলো, ওই যারা লোকাল অথরিটি রয়েছে না, লোকাল পলিটিক্যাল পার্সন রয়েছে, তারা কিন্তু তার নিজের পার্সনকে কিন্তু দিয়ে দেয়, যেটা কিন্তু ব্যালট বক্সে রিয়েকশন ঘটে যেটা বলছে। এখন দেখার বিষয় হলো যে এই ইরিগেশনকে আমরা আটকাবো কী করে, ম্যানেজমেন্ট করবো, সেটা একটু দেখে নেবো। এখন ছবিগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এইরকম ছবি হয়তো অনেকেই বেড়াতে গিয়ে দেখেছো দীঘা বা অন্যান্য জায়গায়, যেখানে বলছে সি ডাইকস, অর্থাৎ সমুদ্রের এইখানে যে ঢেউগুলো আসছে, এই ঢেউগুলোকে আঘাত করা, মানে আঘাতটা বন্ধ করার জন্য বা কন্ট্রোল করার জন্য এইরকম হাড়াহাড়িভাবে সি ডাইকসটা করা যেতেই পারে। সি ওয়ালস, এই ছবি দেখতে বুঝতে পারছো যে এই
দেখুন এরকম লম্বা লম্বি যে দেওয়ালগুলো রয়েছে এগুলো কংক্রিটের, এগুলো সিলভার করা যেতে পারে। এটাকে বলা হচ্ছে গ্রোইলস, অর্থাৎ দেখো এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এর ফলে কি হবে, ঢেউগুলো যখন এই দিক থেকে আসছে তখন কি হচ্ছে এইগুলোতে ধাক্কা মারছে, তার ফলে কি হচ্ছে ডাইরেক্টলি উপকূলে কিন্তু প্রভাব করতে পারছে না, এটাকে গ্রোইলস বলা হয়। আর দেখছি যে বাল্ক হেডস, এই যে পাথর থাকবে তার সাথে কিছু কিছু কংক্রিটের জিনিস থাকবে, এটাকে বাল্ক হেডস বলা হচ্ছে। রিভেনমেন্টস, অনেক সময় এই যে তাজপুরে গেলে তোমরা দেখতে পাবে যে অনেক সময় ওই যে খুঁটি টাইপের কাঠের যে খুঁটি থাকে, অর্থাৎ ঢেউগুলোকে এই কাঠের খুঁটিতে আটকানোর ব্যবস্থা করা হয়েছে যাতে এই যে দূরের যে উপকূলগুলোকে রক্ষা করছে, এটা রিভেনমেন্টস। রক আর্মর, যখন তোমরা নিউ দীঘার কাছাকাছি যাবে তখন দেখবে যে যেখানে বসা হয় উঁচু ভূমিভাগ রয়েছে তার নিচেই কিন্তু বিভিন্ন রকমের সব পাথর চাই করে রাখা আছে, এগুলো বলা হয়েছে রক আর্মর। গ্র্যাভিয়ন্স, গ্র্যাভনস হচ্ছে এই যে তার জালির মধ্যে বিভিন্ন পাথর দিয়ে আটকে সমুদ্রের ঢেউকে আটকে রাখা হয়, অর্থাৎ ঢেউয়ের যে প্রভাবটা এইখানে এসে পড়বে যাতে উপকূলে ক্ষয়টা কম হয়। অফশোর ব্রেকার ওয়াটার, এইরকম কিছু জিনিস, এই যে অসংখ্য অফশোর একটু দূরে, উপকূল থেকে একটু দূরে এইরকম জিনিসটা করে রাখা হয় যাতে সমুদ্রের ঢেউ এসে এখানে আঘাত করে, ডাইরেক্ট এখানে আঘাত না করে। ক্লিফ স্টেবিলাইজেশন, অর্থাৎ এই যে উপকূলের পাশে যদি ধস নামে তাহলে অসুবিধা হতে পারে, তার জন্য এইরকম খুব দিলে কি হবে না এইসব জায়গাতে ধস নামলে এইগুলোতে আটকে যাবে, নিচের দিকে যাবে। আবার ফ্লাড গেটের মাধ্যমেও কিন্তু যখন আমরা এই যে নদী থেকে অথবা সমুদ্র থেকে যখন জল বেড়ে যায় বা টাইডের সময় অথবা নদী থেকে যখন জল আসে, এগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু ফ্লাড গেট। এগুলো এর আগেরগুলো আমরা আলোচনা করবো টোটালটাই স্ট্রাকচারাল মেজার, অর্থাৎ কমপ্লিট এটা সেটা দিয়ে। এখন আলোচনা করবো নন স্ট্রাকচারাল মেজার্স, অর্থাৎ কলেজের সিলেবাসে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে যে স্ট্রাকচারাল মেজার্স, নন স্ট্রাকচারাল মেজার এগুলো আছে। নন স্ট্রাকচারাল মেজার্সের মধ্যে স্ট্যান্ডিং স্ট্যাবিলাইজেশন হচ্ছে যে আমরা যদি উপকূল ভাগে এরকম সব ছোটো ছোটো গাছ লাগিয়ে দিই, উপকূলীয় গাছ, তাহলে কী হবে, এই বালিয়াড়িগুলো ধসতে পারবে না, ক্ষয় হতে পারবে। বিচ নারিশমেন্ট, যেখানে কম, যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে ক্ষয়ে গেছে, যেখানে উঁচু ভাগ আছে অথবা যেখানে অপ্রয়োজনীয় বালিয়া রয়েছে, সেখান থেকে এনে যদি আমরা পরিচর্যা করতে পারি, বিচ নারিশমেন্ট সৈকতভাবে পরিচর্যা, তাহলে সেটা হতে পারে। বিচ ড্রেনেজ, এটা একটা নতুন পদ্ধতি। স্যান্ড বাইপাসিং, এটাও একটা পদ্ধতি। বিচ প্লান্টেশন, আমরা যদি অ্যাক্রস দ্য কোস্ট লাইন আমরা কী করতে পারি না, বিভিন্ন সব গাছ লাগাতে পারি, লবণাম্ব উদ্ভিদ যেগুলো রয়েছে, ক্যাসুরিনা বা সুন্দরীকরণ, এটা সেটা, তাহলে কিন্তু ক্ষয়ের হাত থেকে অনেকটা কিন্তু বাঁচাতে পারবে। আর্টিফিশিয়াল কোরাল ব্লিচিং, অর্থাৎ সমুদ্রের উপকূল ভাগের নিচে এইরকম কিছু স্ট্রাকচারগুলো রেখে দেওয়া হয়, তার ফলে জলের আঘাতগুলো এরা কিন্তু সহ্য করে। আর বলছে ইভেন্ট ওয়ার্নিং সিস্টেম, আইএমডি, যে কোথায় সাইক্লোন আসছে, কোথায় স্টর্ম সার্জ আসছে, তার ফলে কিন্তু মানুষজন অনেকটা কিন্তু আগে থেকে অনেকটা সচেতন হয়েছে। বায়োসিডস, অর্থাৎ বায়োসিডস আমরা যদি দেখি এই যে গাছপালাগুলোকে, অর্থাৎ যেখানে গাছপালা নেই সেখানে কিন্তু ইম্প্যাক্টটা বেশি পড়ছে, মানুষজন উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন বলছে যে যেখানে গাছপালা রয়েছে সেখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা এই যে সাইক্লোনের প্রভাব কিন্তু কম হতে পারে। এই যে গাছপালাগুলোকে মূলত সুন্দরীকরণ দেওয়া বা আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টকে কিন্তু বায়োসিড হিসেবে রাখা। এরপরে আসি ল্যান্ডফর্ম, কোস্টাল ইরোশনের ফলে ল্যান্ডফর্ম, এটা মোটামুটি একটু আলোচনা করবো। এখানে দেখো, এখানে কোস্টাল ইরোশনের ফলে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওয়েভ কাট নচ রয়েছে, এবং ওয়েভ কাট নচের পরে যে ক্লিপগুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ক্লিপ, অর্থাৎ যৌগিক ভৃগু, দুর্বল ভৃগু, জটিল ভৃগু, ক্ষয়রোধকারী ভৃগু, এগুলো সব ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম, অর্থাৎ নিচের অংশটা কেটে 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 পিছনের দিকে যায়, ওই জন্য এখানে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়, ওয়েভ কাট প্ল্যাটফর্ম। তারপরে বলছে সি কেপ, যেখানে দুর্বল শিলা থাকে সেগুলোকে কেটে জল ঢুকে যায়, এটাকে সি কেপ বলে। সামুদ্রিক গুহা, এই ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে জিও, এটা জিও, এটা জিও দেখতে পাচ্ছ, সিআর, স্ট্যাক, সি কেপ, সি এটা ব্লো হোল, অর্থাৎ
ফাঁকা স্থান পায় তাহলে কিন্তু সমুদ্রের জলটা এইখান থেকে বেরিয়ে যায়। যদি দেখতে পাচ্ছ আর্চ অর্থাৎ সামুদ্রের যে খিলান রয়েছে হাতির সুরের মধ্যে খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করেছে। স্ট্যাক অ্যান্ড স্ট্যাম্প যেটা রয়েছে, স্ট্যাক হচ্ছে একটু বড়